নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে ব্লু বিচ অফ বেঙ্গল, বাংলার নীল সৈকত। তো বাংলার নীল সৈকত তোমরা অনেকেই হয়তো নাম শোনোনি। তো ব্লু বিচ অফ বেঙ্গলে কীভাবে আসবে, কলকাতা থেকে কিভাবে আসবে, তার সম্পূর্ণ তথ্যটি এই ভিডিওতে থাকছে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, খুব সুন্দর লাগবে। এখন আমি পুরো ব্লু বিচ অফ বেঙ্গল স্পটে পৌঁছে গেছি। এই যে হচ্ছে সেই জায়গা, কী দারুণ জায়গা দেখো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, দারুণ লাগবে। তো এই জায়গাটা বাংলার একটা অসামান্য জায়গা। সুন্দরবনের যতগুলো ভ্রমণ স্পট আছে তার মধ্যে এই ভ্রমণ স্পটটা কিন্তু অসাধারণ, এবং এখানে বেশিরভাগ মানুষই আসেনি, খুব কম এক্সপ্লোর হয়েছে। তো এটা রয়েছে হচ্ছে পুরো বড় রাক্ষসখালীর একদম শেষ প্রান্তে। তো বড় রাক্ষসখালী এরিয়াটা কীরকম, বড় রাক্ষসখালীর মানুষজন, সেখানে রাস্তাঘাট, প্রকৃতি, পরিবেশ, জনজীবন, স্কুল, মানুষের জনজীবন সম্পূর্ণ এই ভিডিওটাতে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, দারুণ লাগবে। এই যে শ্বাসমূল তুলে নিয়ে এসছে রাজেশ দা, এই শ্বাসমূল এবার হাতে বাঁধবে। এই শিকড়ের জন্য যদি সুন্দরবনের ভিডিওটা ভালো চলে। তো একদম ভোরবেলায় পৌঁছে গেছি, 5:20 আমার সামনে হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল। তো আজকে আমি কলকাতা থেকে, মানে শিয়ালদা স্টেশন থেকে যাচ্ছি হচ্ছে সুন্দরবনের একটা দারুণ জায়গায়। তো যাচ্ছি হচ্ছে সুন্দরবনের ব্লু বিচ অফ বেঙ্গল। তো চলো, সেখানে তোমাদেরকে একটা নতুন অভিজ্ঞতা হবে। অ্যাকচুয়ালি ব্লু বিচ অফ বেঙ্গলে প্রথম আমিই যাই, আমার ভিডিও প্রথম আসে একদম, কিন্তু ভিডিওটা খুব একটা রিচ হয়নি। তো তোমাদের আবার নিয়ে যাচ্ছি ব্লু বিচ অফ বেঙ্গলে, যাতে সবাই তোমরা দেখতে পারো। চলো, সুন্দরবনে একটা অসাধারণ জায়গায় নিয়ে যাচ্ছি তোমাদেরকে। আর এখান থেকে নামখানা লোকাল ধরতে হবে, ধরে আবার মোটামুটি অনেকটা সময় লাগে। নামবো হচ্ছে কাকদ্বীপে, কাকদ্বীপ থেকে তারপরে কীভাবে যাব তোমরা দেখতে পারবে। চলো, ফাঁকা ট্রেন, সকাল সকাল একদম ফাঁকা ট্রেনে বসে পড়েছি। রাজেশ দাই যে সকাল সকাল দেখো ছোলা নিয়ে আসলো, খুব সুন্দর একটা খাবার। ছোলা না, বাদাম আর ছোলা মেশানো। দেখো ট্রেনের ভেতরে কি দারুণ জিনিস উঠেছে বাচ্চাদের। তো আমরা লক্ষ্মীকান্তপুর ছাড়ালাম, 5:20 আমাদের ট্রেন ছেড়েছিল শিয়ালদা থেকে, আর লক্ষ্মীকান্তপুর এসেছিল হচ্ছে 7টার সময়। তো এইভাবেই এগিয়ে যাচ্ছি কলকাতা থেকে পশ্চিমবঙ্গের আন্দামানের দিকে। তো এই যে পৌঁছে গেলাম কাকদ্বীপে। দেখো 5:20 উঠেছিলাম ট্রেনে, আর এখন বাজে হচ্ছে 7:42। নিচেই দেখো, এখান থেকে এই যে টোটো ছাড়ে প্রচুর, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে বাস স্টপেজে। তো ওই যে সিঁড়ি ধরে আমরা ওই সাইডে যাচ্ছি, এইটা 2 নম্বর প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। ওখান থেকে নিচে যাব, নিচে গিয়ে টানেলের নিচে দিয়ে টোটো স্ট্যান্ড আছে, সেই টোটো স্ট্যান্ডে গিয়ে আমরা যাবো হচ্ছে বাস স্ট্যান্ড। এই দেখো, আর এই কাকদ্বীপ স্টেশনটার চূড়া, মানে স্টেশনটার উপরই ভাগ দেখো, সেই গঙ্গাসাগরের মন্দিরের মতন বানানো, কারণ এখান থেকেই গঙ্গাসাগরে যাওয়া হয়। ওই দেখো, এখান থেকে দেখো। চলো বস। বাহ, আর কাকদ্বীপ স্টেশনে দেখো সকাল সকাল মাছ চলে এসছে। এগুলো কোথায় যাবে মাছগুলো? নিশ্চিন্তপুর। আচ্ছা, এইটা তো বরফ দেওয়া মাছ, এটা জ্যান্ত মাছই মরে গেছে। এটা নদীর মাছ না? কি মাছ এটা? ও আচ্ছা আচ্ছা, তেলচাপটি মাছ। এদিকে দেখো, এগুলো সামনের বিভিন্ন জায়গায় যাচ্ছে। কোন দিকে যাবে দা? নিশ্চিন্তপুর দিকে নাকি? তো এই দেখো, যেটা বলছিলাম, কাকদ্বীপ স্টেশনটা একদম এই যে তিনটে যে চূড়া, সেই গঙ্গাসাগরের মন্দিরের মতন। এই যে, তো এখান থেকে গঙ্গাসাগর যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা, এখান থেকে যাওয়া হয়, সহজ রাস্তা না। এই দেখো 3টে চূড়া, ওই যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে। আর কাকদ্বীপ স্টেশনের এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হয়।
এই যে টিকিট কাউন্টার উপরে, তো আমরা যাচ্ছি নিচে, চলো। তো আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে যেখানে এলাম সেটা হচ্ছে এই যে চা খেতে এলাম। এই যে চায়ের দোকান, এটা খুব পরিচিত ফেমাস চায়ের দোকান, মানে কাকদ্বীপ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে একটাই এরকম নিচে দোকান আছে, আর আশেপাশে দোকান আছে সব বাইরে, মানে এরিয়ার বাইরে। তো এই যে আমরা স্টেশন থেকে বেরিয়ে আসলাম ওই যে, আর এবার আমরা সামনের দিকে যাব হচ্ছে বাস স্ট্যান্ডে, ওই যে সামনের দিকে। এখান থেকে 2-1টা টোটো ছাড়ে না। তো এই টানেলের মধ্যে দিয়ে, যেটা আমি বলছিলাম, টানেলের নিচে দিয়ে যেতে হবে সামনেই দেখো অনেক টোটো দাঁড়িয়ে থাকে, ওই টোটো আমাদের নিয়ে যাবে বাস স্ট্যান্ডে। তো এই যে এই টোটোটা যাবে হচ্ছে বাস স্ট্যান্ডে, টোটোতে উঠে গেলাম। আর এই বাস স্ট্যান্ডে যেতে গেলে হচ্ছে 10 টাকা ভাড়া দিতে হবে। তো আমরা হচ্ছে এই যে কাকদ্বীপ বাস স্ট্যান্ডে চলে এসেছি, এই দেখো। আর আমাদের বাসটা হয় ওইটা না এইটা, এগিয়েই থাকে দেখেছি। পাথর প্রতিমার এইটা বা এটা হবে। চলো গিয়ে শুনে দেখি কোনটা। পাথর প্রতিমা কোনটা যাবে? এটা ফাঁকা আছে না? এটা হচ্ছে পাথর প্রতিমার বাস। এই যে বাবা পুরো ছাড়বে কখন? 8:24 বাজে, 8:35, 8:35-এ ছাড়বে। ও সব বাস দাঁড়া। তো বাস দেখো পুরো খালি, 35-এ ছাড়বে। তো বাহ, সুন্দর দেখে একটা জায়গা নিয়ে বসে পড়ি, এইটা ভালো হবে। তাহলে এখানেই বসে পড়ি। তো আমাদের বাসটা এবার ছেড়ে দিল, আস্তে আস্তে ছাড়ছে, সামনের দিকে যাচ্ছে। আর দেখো পুরো গোটা বাসে আমরা মাত্র 2 জন। এই সামনে আমি বসে রয়েছি, আর ওই যে সামনে তাদের। নিয়ে যাচ্ছে না? কত করে? হ্যাঁ, এখন ঘাটে যাবে তো? হ্যাঁ। তো এই যে চলে এলাম হচ্ছে আমরা পাথর প্রতিমা বাস স্ট্যান্ডে। এবার এখান থেকে সামনে যাব হচ্ছে, ঠোঁট ফেটে গেছে হালকা করে, সামনে যাব এদিকে টোটো আছে, ওখান থেকে আমরা ঘাটে যাব। পাশে ঘাটের নাম হচ্ছে যুধিষ্ঠির জানার ঘাট। পাথর প্রতিমা বাজার সুন্দরবনের একটা প্রমিনেন্ট স্পট হচ্ছে পাথর প্রতিমা। এই পাথর প্রতিমা থেকে সুন্দরবনের বিভিন্ন জায়গায় যাওয়া যায়, যেমন ছোটো রাক্ষসখালী হোক, বড় রাক্ষসখালী হোক, তারপরে সুন্দরবনের যেখানে হচ্ছে কুমির প্রকল্প আছে, এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। তো এটা হচ্ছে পাথর প্রতিমা বাজার। এখান থেকে কিছু একটা খেয়ে নেবো। আর সামনে থেকে আমাদের হচ্ছে ইঞ্জিন ভ্যান ছাড়ে, এখান থেকে টোটো ছাড়ে, টোটো বা ইঞ্জিন ভ্যান। তো ওই ইঞ্জিন ভ্যানে করে আমরা চলে যাবো হচ্ছে যুধিষ্ঠির জানা ফেরিঘাট। চলো। তো এই যে সামনে যে ইঞ্জিন ভ্যানগুলো দাঁড়িয়ে আছে তোমরা দেখছো, যে পরপর ইঞ্জিন ভ্যান, এই ইঞ্জিন ভ্যানগুলোই হচ্ছে যায় যুধিষ্ঠির জানা ঘাটে। এবং এই ইঞ্জিনগুলো যায় না যুধিষ্ঠির জানা ফেরিঘাট, এইগুলো যায় তো না? এই ইঞ্জিন ভ্যানে আমরা যাব, হয়তো এইটা লাইনে রয়েছে। আর এই দোকান থেকে এখন পরোটা খেয়ে নিচ্ছি, সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো। এই যে আমাদের ইঞ্জিন ভ্যান স্ট্যান্ড থেকে ইঞ্জিন ভ্যানটা ছাড়লো। এখান থেকে আমি অনেকবার গেছি ওই যুধিষ্ঠির জানার ফেরিঘাটে, অনেকেই আমাকে চেনে। একজনের সাথে পরিচয় হলো, সে আমাকে দেখে চিনতে পেরেছে। আমারও খুব ভালো লাগলো যে একজন পরিচিত মানুষ এরকমভাবে এগিয়ে আসলো। এসেছি একা, চলে যাবো একা, মাঝখানে তোমাদের মতো মূল্যবান মানুষের সাথে দেখা। আমরা এখন ঘাটের দিকে, পাশে এক দাদু বসে রয়েছে। দাদু, আপনার নাম কি? ভীমচরণ মাঝি। আচ্ছা, এই রাস্তায় আপনি আগে এসছেন? আপনার বাড়ি কোথায়?
হ্যাঁ বরদাপুর। আচ্ছা আচ্ছা, সুন্দরবনে সেটা? হ্যাঁ এই বর্দাপুর। ও আচ্ছা, এখন কোথায় যাচ্ছেন? প্রধানের বাড়ি? ও এইটা প্রধানের বাড়ি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে এই গ্রামের প্রধানের বাড়ি এইটা? হ্যাঁ হ্যাঁ, আমাদের অঞ্চলে। ও, আপনাদের অঞ্চলে? এই অঞ্চলটার নাম কি? এর পাথর প্রতিমা অঞ্চল। পাথর প্রতিমা অঞ্চলের প্রধানই নি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সামনের বাড়িটা? আচ্ছা ঠিক আছে, চলো। তো আমরা দেখো ঘাটে যেতে যেতে এই গ্রামের পরিবেশটা দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। সামনে একটা স্কুল বাঁধলো, প্রাইমারি স্কুল। আর দেখো ধান সব পেকে গেছে। আমাদের এদিকে তো ধান কাটা হয়ে গেছে, এইদিকে এখনও কাটা হয়নি, কিছুদিনের মধ্যেই হয়তো কাটবে। চারিদিকে দেখো ধান পেকে গেছে। তো আমরা ঘাটে পৌঁছে গেছি। এইটা হচ্ছে, সামনেই হচ্ছে ফেরিঘাট, এটা হচ্ছে স্ট্যান্ড। চলো, মনে হচ্ছে আমি একটু বেশি আগে নেমে গেলাম। আচ্ছা, আমি তো অনেক আগে নেমে গেছি। ও পুরো ওই লাস্ট অবধি নিয়ে যায়। আচ্ছা, প্রথমে এইখান অবধি দাঁড়াতো, সেই জন্য আমি নেমে গেছি। আমি ভেবেছি মনে হয় যাবে না, তো এইসব শেষ অবধি নিয়ে যায় এখন। চলো আমি হাঁটতে হাঁটতে যাই এইটুকু, আর তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই। তো এই যে আমরা ঘাটে চলে এসেছি। এই যে ওই যে এক্ষুনি নৌকাটা ছাড়বে। এই যে যুধিষ্ঠির জানার ফেরিঘাট। তোমার জন্য ওয়েট করছিলাম, ছেড়ে দিল। তা আমি তো এক্ষুনি চলে আসলাম, কতক্ষণ? চলে যাও। ও, অল্প একটু ভুলের জন্য এই নৌকাটা ছেড়ে দিল। দেখো, এই নদীতে ভালো কুমির দেখা যায়। আমি অনেকদিন আগে দেখেছিলাম এরকম সাইডে শুয়ে রয়েছে। এই ঘাটের যে নৌকাগুলো রয়েছে একদম টাইম টু টাইম ছেড়ে, একটু দেরি করে না। এখান থেকে তোমাদেরকে নিয়ে যাব যে ইম্পর্টেন্ট জায়গায়, সেটা হচ্ছে ব্লু বিচ অফ বেঙ্গল। ব্লু বিচ অফ বেঙ্গল মানে হচ্ছে, লেখা রয়েছে বাংলার নীল সৈকত। তো ওয়েদারটা সেরকম না, আকাশটা সেরকম নীল না। যদি নীল থাকতো আরও সুন্দর করে বোঝাতে পারতাম কতটা সুন্দর জায়গা। দাদু, আপনার বাড়ি কোথায়? আমার রাক্ষসকালী। রাক্ষসকালী বাড়ি? আচ্ছা, এফ প্লট বলে কোনো জায়গা আছে? না না না, এফ প্লট বলে নেই? না। জি প্লট আছে, এল প্লট আছে, এফ প্লট বলে কিছু নেই? আপনি কোনোদিন শোনেননি? না। আপনি মানে ছোটবেলা থেকে এখানেই মানুষ, আর আপনার বয়স হয়ে গেছে এরকম? আচ্ছা, এই দেখো নৌকা চলে এসছে ওই সাইড থেকে। এই দেখো, ছবি তুলতে পারো যদি ব্রিজ হবে, না হলে এমনি এমনি ছবি তুলে কিছু লাভ নেই। তো দেখো সুন্দরবনের যাতায়াত ব্যবস্থা এরকমই হয়। এই যে নৌকার উপর দিয়ে এইভাবে গাড়িকে তুলতে হয়। দেখো, এই গাড়ি তোলার জন্য সামনে একজন থাকে, গাড়িটা সামনের চাকা ধরে উঁচু করে নিয়ে যায়। প্রথমে ফার্স্ট গিয়ারে দিতে হবে, ফার্স্ট গিয়ারে দিয়ে এটাকে উঠতে হবে। আর এই নৌকার আগে দেখো, ওই যে সকালবেলায় পুজো হয়, রোজ সকালে নৌকার সামনে পুজো করা হয়। ওই যে নদীটার নাম হচ্ছে কার্জন কি? হ্যাঁ, এই নদীটার নাম কি? কার্জন কি? কার্জন কি? কার্জন। কার্জন, লর্ড কার্জন এই নদীতে গিয়েছিল। লর্ড কার্জন গেছিল। কার্জন কার্জন কি? কিক, ইংলিশ ইংলিশ নাম টাইপের না? কার্জন কি? আচ্ছা, এই নদীর নাম আমি অনেকের কাছে জিজ্ঞাসা করছিলাম, কিন্তু সবাই সঠিক বলতে পারলো না। লাস্টে কাকা বললেন যে কার্জন কিক, মানে লর্ড কার্জন এই নদীর উপর দিয়ে গেছিলো, সেই নামেই নামাঙ্কিত করা হয়েছে নদীটাকে। আসল কথা, এই নদীটা অনেক বিস্তৃত না, অনেক বড় না, যার জন্য একটা আলাদা সুন্দর নাম হবে। এটা একটা ছোট উপনদী বলতে পারো তুমি, উপনদী এবং অন্য একটা নদী শাখা নদীও বটে। দুই সাইডে দুই বড় নদীর সাথে মিশে গেছে। এটা একটা ছোট জলধারা, একদম ছোট না, এখানটা চওড়া অনেকটা, মানে এর লম্বাটা ছোট, আমি সেটার জন্য বলছি ছোট জলধারা। এটা চওড়া অনেক। আর এই নদীর পাশে আমি অনেকবার দেখেছি কুমির। আমি এই দিকে অনেকবার দেখেছি কুমির শুয়ে থাকে। এই যে শীতকাল এসছে, শীতকালে এবার প্রচণ্ড কুমির দেখা যাবে, মানে ওরা ডাঙায় উঠে শুয়ে থাকে এই রোদ পোয়ানোর জন্যে। তো শীতকালে এবার সুন্দরবন ঘুরলে যদি আশেপাশে যায়, এরকম কুমির দেখতে পারবো। সুন্দরবনে আসলে আর একটা জিনিস তোমরা দেখতে পারবে, এই সুন্দরবনের যে এই ঘাটগুলো নাই, ঘাটের দেখো এই যে ঝিনুক, এই দেখো ঝিনুকের মতন লেগে আছে ওই যে দূরে দূরে। আচ্ছা, এটা আগে নেমে যাক, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই যে যেগুলো তোমাদের দেখাচ্ছি, এই যে এই টাইপের, এই যে ঝিনুক টাইপের, এই যে এইগুলো, ওই দেখো নিচে রয়েছে এরকম অনেক। ওই দেখো এইগুলো,
এইগুলো সব হচ্ছে জ্যান্ত। আমি একটা ইউটিউবের শর্ট ভিডিওতে দেখেছিলাম এই ঝিনুকটাকে বেছে আনছে, তারপর ওটাকে ভাঙছে, ভেঙে পুরো কাঁচা অবস্থায় খাচ্ছে, মানে যারা ঝিনুক খায়, ঝিনুক টাইপেরই এটা। এগুলোর মধ্যে অনেকগুলোর মধ্যে আবার এরকম দেখেছি মুক্তও পাওয়া গেছে, মানে আমি এটা ভিডিওতে দেখেছি, সেটা কতটা সত্যি কে জানে। তবে এখানকার মানুষ তারা কিন্তু বলে এর মধ্যে কোনো মুক্ত টুক্ত পাওয়া যায় না। এই শীতকাল পড়েছে, এই শীতকালে কুমির ডাঙায় উঠে শুয়ে থাকে না? হ্যাঁ, আমি আগের বার দেখেছিলাম এই রোদ খেতে ডাঙায় শুয়ে থাকে না দাদা? আমি আগের বার এসেছিলাম, আমি এই এই নদীতেই দেখেছিলাম, ওই পাশে এরকম শুয়ে রয়েছে। আর একটু শীত পড়লে হয়তো ট্রেন আসছে। হ্যাঁ হ্যাঁ, এই নদীতে সবচেয়ে বেশি কুমির দেখা যায়, এই নদীটায়। আমি অনেকবার এসেছি, আমি এই দাদার কাছ থেকে শুনেছি, আগে এসেছি তো এইবার শুনতে পাচ্ছি। আর অনেক অজানা পাখিটাকেও দেখা যায়, যেগুলো নামও যায় না, ওই যে সামনে একটা দেখছি। যদি ভাগ্য ভালো থাকে আর একটু শীত বেশি পড়লে কুমিরটা ভালো দেখা যায়। এখনো শীত অতটা পড়েনি। ওই যে হ্যাঁ জায়গাতে থাকে, আর একটা হচ্ছে এইদিকে একটা ভাগবতপুরটা এইদিকে না, ভাগবতপুর আপনি ওইখান থেকে তো কুমিরগুলো ছাড়ে। এখান থেকে বাংলাদেশের ট্রলারও যাতায়াত করে না? বাংলাদেশের ট্রলার যাতায়াত করে না, বাংলাদেশের যে এই ফ্লাটগুলো যায় মাল নিয়ে, ও মাল নিয়ে যায়, পণ্যবাহী জাহাজ না, জাহাজও যাতায়াত করে এখান থেকে। এটা ইন্টারন্যাশনাল নদী, ইন্টারন্যাশনাল না? দাদু একটা দারুণ কথা বললেন, আমি দাদুর কাছে জিজ্ঞাসা করছি, একটা সৌন্দর্য নাম দক্ষিণ সুন্দরবন, যে সুন্দরবন যেটা ফেমাস হয়েছে সেটা হচ্ছে সুন্দরী গাছের জন্য। তো সুন্দরী গাছ আমি কখনো দেখিনি। আর রয়্যাল বেঙ্গল টাইগার যে বলে, এটা ধ্রুব সত্য কথা। পূবে গেলে জঙ্গল আছে, বাঘ আছে, একদম পূবের জঙ্গলটা যেটা, ওটা বাঘ আছে ছোট, একদম তার পূবে যে বাঘ জঙ্গল, ওর বাঘ ষাঁড়ের মতো। সে বাঘগুলো ষাঁড়ের মতো। ও 100 জন মানুষ দেখলেও ভয় পাবে, 100 জন, 1000 জন মানুষ দেখলেও তাকে ভয় পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে বাঘ মানে এটা একদম পূবে। তো যে ইনফরমেশনটা আমি শুনছিলাম সেটা হচ্ছে, দাদুর কথা হচ্ছে, সুন্দরবনে সুন্দরী গাছের জন্য আমার 60 বছর বয়স, এইখানেই জন্ম। সুন্দরী গাছ দেখেননি আপনি? না, নাই। বলছে রাক্ষসকালীতে যেমন রাক্ষস নেই, এমন সুন্দরবনে সুন্দরী গাছ নেই। রাক্ষস আছে আমাদের দেশে। রাক্ষস তো আমি, তুমি কি খাই না আমরা? মানুষ কি খায় না? মানুষই রাক্ষস, কোন রাক্ষস পৃথিবীতে নেই। কাকার কথা শুনে পুরো সবাই আমরা মনোরঞ্জিত হচ্ছি, সবাই হাসাহাসি করছি। তো আমাদের এই নৌকা কিন্তু স্টার্ট হয়ে গেল, এবার আমরা ওই পরে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে ওই গোবিন্দপুর, আবার ওই ব্লু বিচ অফ বেঙ্গল, ব্লু বিচ অফ বেঙ্গল, এটার নাম হচ্ছে বাংলার নীল সৈকত। দেখো আমরা এই পারে চলে এসেছি, আর এই জলের কালার দেখো কি সুন্দর, একদম সবুজ। আর আমরা এইভাবেই পৌঁছে যাচ্ছি বাংলার আন্দামানে। মানে এত জল, কিন্তু এই জল ইউজ করা যায় না, না কা? লবণাক্ত জল। এই জলে স্নানও করা যায় না, এই জল খাওয়াও যায় না। স্নান করা হয়, তালে পড়লে স্নান হয়, যারা নদীতে থাকে তারা স্নান করবে না। মানে এখান থেকে স্নান করে আবার ফ্রেশ জলেও স্নান করতে হবে, এক বালতি ঢেলে নিতে হবে। হ্যাঁ, এখন জোয়ারের সময় না? জ্বর হচ্ছে এখন, মরা কোটাল তো, জোয়ার বাড়ছে, গতিটা কম আছে, নালে কোটাল হলে 5 মিনিট অন্তর। চলো এবার যদি কপাল ভালো থাকে তোমাদের ডাকুর মাছ দেখাবো। ডাকুর মাছ এখানে? ওই তো এখান থেকে প্রচুর ডাকুর মাছ দেখা যায় এখানে। এটা একটু ভয় পাচ্ছে তো, ওই দূরের দিকে, ওর দূরের দিকে হয়তো আছে। এই ডাকুর মাছ কি এই জায়গার মানুষ খায়? হ্যাঁ, 250 টাকা কিলো। 250 টাকা কিলো? এই ডাকুর মাছের স্বাদ কেমন? গুলে মাছ দেখেছেন? গুলে মাছ, যেটা চিয়া মাছ বলে, গুলে মাছ। চ্যাং মাছের মতো নাকি? না, ওই সরু মতো গুলে মাছ, 500 টাকা 700 টাকা কিলো, যেটা অনেকটা ওরকম স্বাদ। হ্যাঁ, হেভি টেস্টফুল মাছ। ও তো মাটি আর ছোটোখাটো পোকামাকড় ছাড়া আর কিছু খায় না। আচ্ছা আচ্ছা, আমি ডাকুর মাছ এখানে অনেকবার দেখেছি এই সাইড দিয়ে। এই যে ওই দেখো, এই দেখো অনেকগুলো, এই যে বড় বড় মাছ দেখো, এগুলো সব হচ্ছে ডাকুর মাছ। ওর থেকে বড় বড় হয়, এর থেকে বড় বড় হয় না? এই ডাকুর মাছের কিলো 250 টাকা। এখন মাছের দাম দাদা কম নেই। আর এই ডাকুর মাছ আগে শুনতাম যে সুন্দরবনের মানুষ খায় না, আগে খেত না, কিন্তু এখন সবাই খায়। লোটে মাছ যেটাকে বলা হয়, বোমলা মাছ। হ্যাঁ, লোটে মাছ এখন 100 টাকা কিলো। আগে এক সময় খেত না, না? তো সেরকম ডাকুর মাছটা খুব অ্যাভেলেবেল মাছ এখানে, টেস্টফুল না? আচ্ছা, এই মাছ কিন্তু এখনো কোনোদিন আমি খেয়ে দেখিনি, যদি কোনোদিন ভাগ্য হয় তা খেয়ে দেখবো। চলো আমরা এই পারে তো চলে আসলাম। দাদু বাড়ির দিকে যেতে হবে তো,
এখান থেকে আমাদের ঘাটের টাকা দেওয়া হয়েছে। দুজনের টাকা দিয়েছে ঘাটের? আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা এইবারে চলে এসেছি। এখান থেকে যাবো হচ্ছে ব্রজবল্লভপুর। ব্রজবল্লভপুর, মুজফরপুর। হ্যাঁ ওই তো মেইন যে মার্কেটটা, দাদা সামনে যে মেইন মার্কেট সেটাই ব্রজবল্লভপুর না? ওই যে একবারে আমি যাবো। ও এই যে কাকাও যাবে। ব্রজবল্লভপুর থেকে ব্রজবল্লভপুর থেকে আবার আগে আমার টোটো নিতে হবে না? আবার টোটো বা ভ্যানে আপনি যেখানে যাবেন গন্তব্যস্থলে ওখানে পৌঁছে যাবেন। আচ্ছা আচ্ছা চলো, এই দেখো কোনটা ছাড়বে, কোনটা ছাড়বে এটা? চলো, এই যে যেখানে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে ব্রজবল্লভপুর অঞ্চল, কিন্তু এটাকে অনেকে রাক্ষসখালী, বড় রাক্ষসখালীও বলে। হ্যাঁ, এই বড় রাক্ষসখালীটাই ব্রজবল্লভপুর। আমরা যাই ব্রজবল্লভপুর বাজার, ব্রজবল্লভপুর বাজার। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি দুই সাইড দিয়ে ধান পুরো পেকে গেছে, দু একজনের মধ্যেই কাটবে না দাদা ধান। আমাদের ওইদিকে তো ধান কাটা হয়ে গেছে, এদিকে এখনো হয়নি দেখছি। বর্ষার জন্য একটু বর্ষার জন্যে ধান দুই সাইডে পেকে গেছে। এগুলো কি ধান কাকা? এটা হচ্ছে সন্তোষী। সন্তোষী? এ মোটা চাল নাকি না সরু চাল? মোটা চাল। আচ্ছা, মোটা চালের ধান এগুলো। কি সুন্দর গ্রামের রাস্তা দেখো, দুই সাইড দিয়ে। সুন্দরবনে এত নদী, তবু প্রতিটা বাড়ির সামনেই পুকুর, এই পুকুরের জল দিয়েই তারা সব কিছু করে। কি সুন্দর দেখো গাছে ওঠার কায়দা। তো ব্রজবল্লভপুর বাজার থেকে আবার ইঞ্জিন ভ্যানে করে আমরা সামনের দিকে যাচ্ছি গোবিন্দপুর আবাদ অব্দি। তা গোবিন্দপুর আবাদ অব্দি হয়তো যাবো না, তার আগে একটা মন্দির আছে, সাব সেন্টার আছে, সেই অবধি যাবো। ওখান থেকে ভাবছি হেঁটেই যাবো, হেঁটে গেলে বেশি সুন্দর ভিউ পাবো, কারণ ওখান থেকে নদীবাঁধ শুরু। তো নদীবাঁধ যেখান থেকে শুরু হয় সেখান থেকে সুন্দরবনের উন্মুক্ত প্রকৃতি ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। তো চলো সেই অবধি আমরা এই ইঞ্জিন ভ্যানে করে যাবো। তো যেটা বলছিলাম যে আমরা হেঁটে হেঁটে যাবো এবার ব্লু বিচ অফ বেঙ্গলের দিকে। তো হেঁটে হেঁটে যাওয়ার সময় দেখো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো এই এলাকার মানুষ কীভাবে থাকে, এলাকার মানুষের অবস্থা কীরকম, এই এরিয়াটা কীরকম, এরিয়ার ভূপ্রকৃতি কেমন, মানুষের পুরো অর্থনৈতিক অবস্থা, রাস্তাঘাট সব কিছু, এই তথ্য তোমাদের সাথে আলোচনা করতে করতে দেখাতে দেখাতে যাবো। চলো, এই কাকা দেখো আসছে, ধান নিয়ে যাচ্ছে দেখো কাকা। তো সুন্দরবনের অবস্থা এখনও কিন্তু সেই আমরা যেরকম পুরনো বাংলা সিনেমায় দেখি অনেকটা সেরকমই অবস্থা। সুন্দরবনে একটু গভীরে ঢুকতে হবে, গভীরে ঢুকলে এরকমই পাওয়া যাবে। এই দেখো কীরকম বাড়িঘর এনাদের, রাস্তার পাশেই গৃহপালিত পশু। আর এই দিকে দেখো পুরো ওই যে সুন্দরবনের যে গাছ, শ্বাসমূলযুক্ত গাছ, সেই গাছে এদিক থেকে দেখো পুরো ভরপুর। এই যে সামনে দেখো শ্বাসমূলযুক্ত গাছ, সবই শ্বাসমূলযুক্ত গাছ এখানে। এগুলো হচ্ছে বান গাছ। আর সুন্দরবনে আমি প্রচুর ঘুরেছি, সব বাড়িতে এরকম পুকুর দেখো, সামনে একটা বড় পুকুর বাড়িতে। তো চলো এইভাবেই ঘুরতে ঘুরতে দেখাতে দেখাতে দেখতে দেখতে তোমাদেরকে সামনে নিয়ে যাব। দেখো একটা ষাঁড় যাচ্ছে, তো ওকে আমি চওড়া করে সাইড দিলাম। তো এখন কোন দিক দিয়ে যাবো সেটা হচ্ছে এই ম্যাপ ধরে ধরে যাচ্ছি। এই যে এখনও অনেকটা আমার সামনে হাঁটতে হবে, তারপরে ডান দিকে যেতে হবে। চলো, এদিকের মানুষের প্রত্যেকটা ছোট ছোট মানে এরিয়া, তার মধ্যে বাড়ির সাথে পুকুর থাকবেই। দেখো যেটুকু না জমি, জমির মধ্যে পুকুরের অংশ বেশি মানুষের থাকার জায়গার থেকে। কারণ এই পুকুরটা এই জন্যেই রয়েছে যে এই সব জায়গায় পানীয় জলের খুব অসুবিধা। এখন তো গভর্নমেন্ট থেকে বিভিন্ন প্রজেক্টের জল এসছে, কিন্তু একসময় খুবই অসুবিধা ছিল। সেই জন্য প্রতিটা বাড়ি পুকুর, আর এই পুকুরের জল দিয়েই তারা রান্না, কাঁচা ধোয়া সব কিছু করে। আর এরকম সরকার কিছু কিছু জায়গায় যে জল দিয়েছে এগুলো পানীয় জলের জন্য ব্যবহার হয়, আর বাদবাকি যে কাজ সেগুলো সম্পূর্ণ পুকুরের জলেই হয়। তো এই সামনে দিয়ে হেঁটে যেতে হবে। চলো, দেখো এখানে গাছ কাটছে কুড়ুল দিয়ে। চলো, আমরা আমাদের রাস্তার প্রায় কাছেই চলে এসেছি, আর অল্প একটু সামনে গিয়েই আমরা ডান দিকে মুড়ব। সুন্দরবনের ঘরবাড়ি, সুন্দরবনের প্রকৃতি দেখলে এত সুন্দর লাগে না, মনটা জুড়িয়ে যায়। সেই একদম মনোমুগ্ধকর যে পুরনো
বাংলা সিনেমা এগুলো দেখতাম, যেরকম ঘর বাড়ি, এনাদের থাকা কিন্তু ভীষণ কষ্ট এখানে যেইভাবে থাকে। কারণ প্রাকৃতিক যে বিভিন্ন দুর্যোগগুলো হয়, সেই দুর্যোগের আমরা যতটুকু না কষ্ট ভোগ করি আমরা যেদিকে থাকি উঁচু এরিয়ায়, আর এইখানকার মানুষ কিন্তু প্রচণ্ড নির্মমভাবে কষ্ট সহ্য করে। জোরে কোনো মানে ঝড় হলে ঝড়ের সাথে এখানে জল ফ্রি, জল আসবে এবং সেই নোনা জল যখন ঢুকে যায় তখন এখানে যে ধান টান হচ্ছে এগুলো হয় না, আর সেখানে 3-4 বছর বন্ধ থাকে। পুরো বর্ষার জল এসে ওই নোনা জলটাকে পুরো শুকিয়ে দেয়, তারপরে আবার নতুন করে চাষাবাদ হয়। তো এখানে যদি নদীর জল একবার ভিতরে ঢুকে যায় তো মানুষের চাষ করতে ভীষণ অসুবিধা হয়। চলো, এই যে সামনে চলে এসছি, এটা একটা স্কুল। এখানে প্রচুর আমি স্কুল দেখতে পাচ্ছি, শিশু শিক্ষা কেন্দ্র, এটা একটা স্কুল। আর এদিকে একটু দেখো কালীমাতা মন্দির। তো আমরা যেখানে চলে এসছি না, এই যে মোড়টা, এই মোড় থেকেই হচ্ছে ডান দিকে যাব, এই যে এই দিকে যাব, এই ডান দিকে, এইদিকে হচ্ছে ব্লু বিচ অফ বেঙ্গলের রাস্তা। এই যে এই রাস্তা ধরে আমাদের যেতে হবে। চলো, কি বিউটিফুল এরিয়া দেখো। এইখানে সামনে পুকুর, ওইদিকে লম্বা লম্বা নারকেল গাছ, ওইদিকের বাড়িটাও দেখে মনোমুগ্ধকর লাগছে একদম। দেখো তো সুন্দর সিনারি দেখতে গেলে সুন্দরবনে আসতেই হবে, মানে জাস্ট দাঁড়িয়ে দেখার মতন পুরো এরিয়াগুলোই। দেখো এবার আমি পুরো নদীর কাছাকাছি চলে এসেছি, আর আমার এখান থেকে ব্লু বিচ অফ বেঙ্গল একটুও দূর না। ওদিকে মাছে একটা দিল, মানে কি বলে, লাফিয়ে ওঠে, সেটা করলো, শব্দ হলো। তো দেখো এই যে যেটা দেখতে পাচ্ছ, এই যে এই সাইড, এটাই হচ্ছে পুরো নদী এরিয়া। আমি যেখান দিয়ে হাঁটছি এটা হচ্ছে নদী বাঁধ, এটাই হচ্ছে নদী। দেখো কি ঘন জঙ্গল, সুন্দরবনের জঙ্গল পুরো। তো বস, যার জন্যে এত খাটাখাটনি, সেই ভোরবেলা থেকে বেরিয়েছি ব্লু বিচ অফ বেঙ্গল দেখাতে তোমাদেরকে। তো সেই ব্লু বিচ অফ বেঙ্গলের যে ঘাট বলতে পারো বা বাঁধ, সেই বাঁধটা এখান থেকেই শুরু। এই যে বাঁধানো বাঁধ, ওই দেখো নিচে দেখতে পাচ্ছ তুমি সাদা সাদা, ওই যে এখান থেকেই মূলত এই বাঁধটা শুরু। আর সামনে যত যাব এই বাঁধটা এরকম গোল করে সামনে আছে। আর এখানের যে জলটা, সেই জলটা অতিরিক্ত ক্লিন, পুরো একদম নীল। এবং এখানে একসময় বালি থাকতো, মানে এখন তো তোমরা কাদা দেখছো, এটা হচ্ছে পলি জমে জমে কাদা হয়ে গেছে। এই ব্লু বিচ অফ বেঙ্গল কেন নাম, মানে বিচ নামটা কেন? বিচ নামটা তো যদি এখানে বালি না হয়, বালি না জমে, তাহলে তো বিচ নাম হবে না। কিন্তু বিচ এখন নেই কেন? সেই কারণটা হচ্ছে এখানে 4-5 বছর আগেই বিচ ছিল, এখন পলি জমে পুরো এরিয়াটা এরকম কাদা হয়ে গেছে। এর নিচেই কিন্তু সেই বালি আছে। এখানে এতটা বালি জমতো, এখানে ফুটবল খেলা হতো সেই বালির মধ্যে, এবং কলকাতার টিম ফুটবল খেলতে আসতো দূর দূর থেকে। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এইখানেই ফুটবলটা খেলা হতো। সেই বিচের জন্যে এবং ফুটবল মানে খেলা হতো, শুধু ফুটবল না, এরকম একটা চমকপ্রদ একটা জায়গা ছিল এই জায়গাটা। তো তখন সরকার এই বাঁধটা দেয়, সেই সময় কিন্তু এটা দেওয়া, এই যে তোমরা কংক্রিটের যে এটা দেখছো, এটা কিন্তু সেই সময় দেওয়া। তো তারপরে এখানে আস্তে আস্তে সমুদ্রের গতিপথ চেঞ্জ বা জলের কোনো কারণ হোক, যেভাবে হোক, ঢেউ আস্তে 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 পলি নিয়ে আসতে সেই বালির উপরে পলি জমিয়ে এখন পুরো এরিয়াটা কাদা, এখন আর বালি নেই। কিন্তু সেই নামটা আছে ব্লু বিচ অফ বেঙ্গল। তো সেই জায়গাটা দেখাতে এসেছি, সামনে যাব, আরও সুন্দর প্রকৃতি তোমাদেরকে দেখাতে পারবো। চলো সামনের দিকে। এই দেখো কি দারুণ এরিয়াটা, ওই দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু পুরো নদী। আর নদী এই সাইডটা দেখা যাচ্ছে, ওই সাইডটা হচ্ছে জি প্লট, ওই যে ওই দিকটা, এই দিকে পুরো সমুদ্র, এইদিকে এটা কিন্তু মানে বঙ্গোপসাগর। আর এইখানটা ছিল পুরো বিচ, সেখানে বিচ এখন আর নেই, সেখানে পলি জমে গেছে। আর পলি জমার পরে তারপরে এই যে জঙ্গলগুলো, এই যে গাছগুলো হয়েছে, এই গাছগুলোর বয়স ততদিনই এই পলির বয়স, খুব বেশি দিন না। তার আগে এখানে অত গাছ টাছ ছিল না, এখানে পুরো হচ্ছে বালি ছিল। তো সেই বিচ এখন আর নেই, এখন পুরো বালি হয়ে গেছে, পলি জমে গেছে, কাদা হয়ে গেছে। তবু ওই সামনে একটা স্পট আছে, সেই জায়গাতে এখনও মানুষ আনন্দ করতে আসে। 25 ডিসেম্বরে দূর দূর থেকে তারা আসে ব্লু বিচ অফ বেঙ্গল দেখতে, তারা ওই জায়গাটায় আসে। মূলত ব্লু বিচ অফ বেঙ্গলটা এখন আর আগের মতন ফেমাস না, কিন্তু একটা অতিরিক্ত সুন্দর জায়গা ছিল। তোমরা জাস্ট দেখো কি দারুণ ভিউ। এখানে যদি বসার জায়গা থাকতো, এখনও না মানুষ বিকালবেলা এসে এখানে বসবে, এখানে ঘুরতে আসবে। দেখো নৌকাটা। চলো সামনের দিকে, কি মনোমুগ্ধকর জায়গা, জাস্ট দেখো। এর উপর দিয়ে হাঁটি, দেখো
অপরূপ জায়গা, অপরূপ, একদম অসাধারণ জায়গা। এই বাচ্চাদের সাথে কথা বলে তোমাদেরকে আরও আমি ব্যাপারটা আরও জানাবো, কারণ আমি এখানে যখন এসেছিলাম তখন এখানে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে আমি এটা শুনেছিলাম, দেখি ওরা জানে কি না। এই দেখো কি দারুণ, ওই দেখো মাছ নিয়ে আসছে ওই দিক থেকে। ওফ কি সুন্দর এরিয়াটা দেখো, মনে হচ্ছে মেডো, তৃণভূমি, এখানে গরুগুলো ঘাস খাচ্ছে, সুন্দর এরিয়াটা পুরো। এটা মনে হচ্ছে একটা উপত্যকা, এদিকে আবার সমুদ্র। তো যেই কথাটা তোমাদেরকে বলছিলাম, এখানে এক সময় বালি ছিল, যখন বালি ছিল ওরা তখন ছোট ছোট, ওরা মানে ওদের বাপ কাকার কাছ থেকে শুনেছে না, এখানে বালি ছিল, এখানে আমি শুনেছি এখানে ফুটবল খেলা হতো, প্রচুর লোকজন আসতো, একটা দারুণ উত্তেজনা। ওই সেই সময় নাম হয়েছিল ব্লু বিচ অফ বেঙ্গল, বাংলার নীল সৈকত। তো সেই সৈকত যে ব্যাপারটা মানে বিচ, সেটা এখন আর নেই, এখন পুরো পলি হয়ে গেছে এটা। ভাই এই গাছটার নাম কি? এই যে গামা গাছ নাকি? তোমরা সুন্দরী গাছ দেখেছো? সুন্দরবনের সুন্দরী গাছ? না, সুন্দরী গাছ দেখোনি না, সব তো বানি গাছ দেখো। হ্যাঁ, গরান দেখছি। গরান দেখেছো? গরানটাও আমি দেখিনি। গরান দেখোনি? না। কি দারুণ এরিয়া এটা, যদি এখন তো বাঁধিয়ে দিয়েছে, যদি বসার মতন এরিয়া থাকতো এখনো সুন্দর। সেই দিকে আছে। এদিকে আছে না? হ্যাঁ, চলো সামনের দিকে যাই। তো আমি এখানে এসে না শুটকি মাছের গন্ধ পাচ্ছি, মানে মাছ ওখান থেকে ধরে এনে, সমুদ্র থেকে ধরে এনে এখানে মাছ শুকাতে দেয়। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এখানে মাছ পুরো শুকাতে দেয়, শুটকি মাছ। এখানে হয়তো শুটকি মাছের ব্যবসা ট্যাবসা আছে। তো যেটা বলছিলাম, ওই যে ওই দিকটা, এই দেখো সামনের দিকটা, এইটা হচ্ছে জি প্লট। সামনে যে সমুদ্র দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানে পুরো বঙ্গোপসাগর। আর এই দিকে একটা এরকম দ্বীপ আছে, ওইটা হচ্ছে লথিয়ান আইল্যান্ড, যেখানে হচ্ছে প্রচুর হরিণ চাষ হয়। ওই হরিণগুলো নিয়ে টোটাল তো সুন্দরবন ফরেস্ট, সুন্দরবন যে বাঘের যে এরিয়াটা, সেখানে আবার হরিণটা ছাড়া হয়, হরিণ, বুনো শুয়োর। সামনে একটা দ্বীপ আছে লথিয়ান আইল্যান্ড। তো ব্লু বিচ অফ বেঙ্গলে কিন্তু চলে এসেছি, সামনে গেলে আরও ভালো বোঝা যাবে। আমি যখন আগের বছর এসেছিলাম তখন আরও বেশি এখানে এই ঝোপঝাড় মতন ছিল না, আরও ক্লিন ছিল। চলো সামনের দিকে না গেলে বোঝা যাবে না। তো সামনে সমুদ্রের দিকে যাচ্ছি, তো যাওয়ার পথে এই যে শ্বাসমূলযুক্ত গাছ, শ্বাসমূলযুক্ত গাছের যে শ্বাসমূল, সেটা একদম পাশের থেকে, এই দেখো কত শ্বাসমূল খাড়া খাড়া হয়ে উঠেছে। তো সুন্দরবনের যে যারা হচ্ছে মাছ ধরার ভিডিও করে, ওরা কিন্তু এর মধ্যে দিয়ে খালি পায়ে হেঁটে যায়। দেখলে আমার ভয় লাগছে, তো খালি পায়ে হেঁটে গেলে যদি ফুটে যায় তো পায়ে ব্যথা লাগবে। কিন্তু এই যে মূলগুলো না, মূলগুলো খুব নরম হয়, এখানে পা দিলে, হাত দিলে একদম মানে বেঁকে যায়, বেন্ড হয়ে যায়। তা শ্বাসমূল কেমন শক্ত হয় না নরম হয়, সেটা দেখার জন্য একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে। এই যে রাজেশ দা এক্সপেরিমেন্ট করছে, তুলে নিয়ে এসছে। এই দেখো খুব নরম, মানে সফট মতন, ভীষণ পায়ে যে ব্যথা লাগবে সেরকম না কিন্তু। তো যেটা তোমাদের বললাম সেটা একটু দেখিয়েও দিলাম, যে এটা শক্ত হয় না নরম হয়। তো এই যে শ্বাসমূল তুলে নিয়ে এসছে রাজেশ দা, এই শ্বাসমূল এবার হাতে বাঁধবে। এই শিকড়ের জন্য যদি সুন্দরবনের ভিডিওটা ভালো চলে। আমি যখন আগের বার এসেছিলাম তখন এখানে ভাটা ছিল, এইবার এসছি, এইবারও ভাটার টাইমে এসছি। এই যে তোমরা যে দেখছো না, এই যে পলি পলি মতন, কাদা কাদা মতন, তার মানে জল এই অবধি কিন্তু উঠে আসে। তো এখন ভাটার সময় রয়েছে বলে জলটা নেই, এটা জোয়ারের সময় হলে এই পর্যন্ত জল উঠে আসতো। তো এইটাই হচ্ছে কিন্তু ব্লু বিচ অফ বেঙ্গলের সৌন্দর্য। এখানে মানুষ এসে তাদের একটা ছুটির মুহূর্ত, আনন্দের মুহূর্ত কাটাতে পারে। চলো সামনের দিকে যাব। তবে এখনও মানুষ আসে, দূর থেকে না, আশেপাশ থেকে, যারা হচ্ছে 25শে ডিসেম্বর আনন্দ করতে আসে তারা কিন্তু এখনও আসে। সবচাইতে মজার যে জায়গাটা হলো সেটা হচ্ছে এই গাছগুলো। এই বেশি দূর হাঁটা যায় না দা, মানে সামনে আবার জঙ্গল মতন, বুঝলে। দেখো এই গাছগুলো, ছোট ছোট কাশফুল, এই দেখো কি দারুণ এরিয়া। ওইদিকে সমুদ্র, এদিকে উঁচু ছায়া, এই যে একটা বট গাছ, মানে পার্টি করার অনবদ্য জায়গা। এর চাইতে ভালো জায়গা পার্টি করা হয় না, না? আমি একটু বাগানের মধ্যে দিয়ে হাঁটছি, এটা হাঁটারই রাস্তায়, দেখো জঙ্গল মে মঙ্গল হে। আর এই যে যেখান দিয়ে হাঁটছি এটা কিন্তু এই যে কংক্রিটের পুরো। তো তোমরা ভাবো এটা কতটা ইম্পর্ট্যান্ট স্পট ছিল, যার জন্য সরকার এটা কংক্রিট করে বাঁধিয়ে দিয়েছে, যাতে এখানে প্রচুর মানুষ আসতে পারে এবং এটা একটা দীঘার মতন একটা প্লেস হয়ে ওঠে, ঘোরার প্লেস। কিন্তু সমুদ্রের কি নিয়ম বা প্রকৃতির কি নিয়ম, সেই বিচ থেকে আবার পলি জমে গিয়ে বিচটা থাকলো না।
কি দারুণ দেখো, এই দিক থেকে ওই যে দূরে যে ফরেস্ট দেখা যাচ্ছে ওইটাই কিন্তু জি প্লট। এই সামনে যে এটা দেখছো এটা কিন্তু কোনো নদী না, এইটা হয়ে গেল সমুদ্র। এই সমুদ্রটা পুরো সামনে, মানে এইটাই হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। এটা তুমি সামান্য একটু নদী এরিয়া ভাবতে পারো। যতদূর এইগুলো দ্বীপগুলো দেখা যাচ্ছে, সামনে হচ্ছে ওই যে একটা দ্বীপ, ওইটা হচ্ছে লোথিয়ান আইল্যান্ড, যেখানে হরিণ এবং বুনো শুয়োর মানে লালন পালন করা হয়। এবং ওই হরিণ এবং বুনো শুয়োর ওরা বড় হয়ে গেলে ওখান থেকে ওদের প্রজনন করানো হয়। ওরা ওখান থেকে অনেক বড় হলে তারপরে ওদের সুন্দরবনে যেখানে বাঘ আছে সেখানে ছাড়া হয়। লোথিয়ান আইল্যান্ডে প্রচুর পরিমাণে হরিণ আছে, বানর আছে। তো যাই হোক, ওই পাশে লোথিয়ান আইল্যান্ড, এই পাশে হচ্ছে জি প্লট, মাঝখান দিয়ে একটা নদী, হালকা নদী। আর এই নদীটা সোজা একদম চলে গেছে, পুরো মিশেছে হচ্ছে সামনেই বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। আর এই জায়গাটা অতিরিক্ত ক্লিন, এই জায়গার যে জল ভীষণ পরিষ্কার জল, দেখো কি পরিষ্কার, কি সুন্দর। এই যে হচ্ছে ডাকুর মাছ, এই দেখো, এই যে ডাকুর মাছ দেখো কি লাফাচ্ছে, ভীষণ লাফাতে পারে ওই যে। এই যে কিন্তু ব্লু বিচ অফ বেঙ্গলে আমি পুরো চলে আসছি। কি দারুণ এরিয়া দেখো, এই জলটা পুরো নীল একদম দারুণ, কিন্তু জল পুরো একদম লবণাক্ত জল। অল্প একটু মুখে নিয়ে দেখলাম পুরো লবণাক্ত জল, কারণ সামনে সমুদ্রের জলই এখানে মিশেছে। আর সুন্দরবনের জল মানেই হচ্ছে লবণযুক্ত জল। এই জায়গাটাকে অনেকেই নাম দিয়ে থাকে বা আখ্যা দিয়ে থাকে বাংলার আন্দামান, মানে আমাদের মিনি আন্দামান, আমাদের পশ্চিমবঙ্গের কাছে যে মিনি আন্দামান, সেটাই তোমরা বলতে পারো ব্লু বিচ অফ বেঙ্গল। আচ্ছা, এখানে কিছু দিদিভাইদের দেখলাম, ঠাকুমারা আছে। মাছ ছাড়াতে এসেছিলেন? না, আরেকটু পরে আসবো, তখন কি মাছ ধরে নিয়ে আসবে? ধরে নিয়ে আসবে, এখানটা সব জাল নাম খাবে তো দেখার মতন। আচ্ছা, কতক্ষণ পরে? কতক্ষণ পরে হয়েছে রে? ভাত খেতে মানে কিছুক্ষণ পরে। আমাদের মানে তারা কি মাছ ধরতে গেছে? হ্যাঁ, গেছে, আসবে এখনই আসবে? একটু পরে আসবে আর কি, মোটামুটি 1 ঘন্টার মধ্যে। হ্যাঁ 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা হবে নি, হ্যাঁ মধ্যে চলে আসবে। শুধু জালটা দেখার মতন, কোনো জাল ফাঁক নেই আমার কাছে। আচ্ছা, বড় মাছও বাঁধে না? মানে আমেদি মাছ, এরকম মাছগুলো। ও, আমুদি মাছ। আচ্ছা, তো দেখো একটু পরে এখান থেকে ওনাদের বাড়ির লোকজন মাছ ধরে নিয়ে আসবেন। তা ওনারা হচ্ছে মাছ ছাড়াতে এসছেন, না জাল থেকে মাছ ছাড়াতে এসছেন, এখনো আসেনি। তো তার জন্য ওনারা বসেছিলেন, একটা ছোট্ট ঘর মতন ওইখানে বসেছিলেন। তো মোটামুটি 1 ঘন্টার মধ্যেই আসবে। কত দূর রয়েছে? ভিতরে রয়েছে ওই যে ওই নৌকাগুলো। আচ্ছা, মানে আসছে তাই তো? আচ্ছা, একটা জল এখনো ধরতে বাকি আছে। আচ্ছা, ওইটা ধরে নিয়ে আসছে, ঘন্টাখানেক লাগবে না? যদি এই দৃশ্যটা দেখা যায় তাহলে তো দারুণ হবে। হেভি সুন্দর, কিন্তু আচ্ছা, 2 দিন আগে তো 2 দিন আগে কিন্তু যে মাছটা এসেছিল, মানে মুহূর্তে এসেছিল, বা জালগুলো দেখার মতন ছিল আর কি। আচ্ছা, ঠিক আছে। কত দূর জাল? ওই নৌকাগুলোই আসছে, তাই না? আপনারা ওই মাছ ছাড়াতে এসছেন? আচ্ছা, আপনার ওই মাছ ছাড়ালে আপনাদের পয়সা দেয়, তাই না? আপনি বাড়ির লোক নাকি? ও, মানে ছাড়িয়ে দিলে কিছু মাছ দিয়ে দেয়, তাই তো? আচ্ছা, আপনাদের বাড়ি কোন দিকে? এই ভেতরেই বাড়ি? আচ্ছা, মাছ ছাড়াতে কতক্ষণ লাগে? বাবা, মাছ যদি সেরকম হয় সন্ধ্যা হবে। তাই সন্ধ্যা হয়ে যাবে? বাবা, মাছ জাল ফাঁসে মাছ। ও, অনেক মাছ আসে না এখানে? কি মাছ বেশি পায়? আমুদি মাছটা? ওই আমি দিয়ে হয় মানে কি জানো, একটা ঝালা উঠি আসে, আর 3 দিন না 4 দিন হটে, আইতে দেখা যাতে হটে। ও, 2-3 দিন পরে 2-3 দিন। আর ভেটকি আসে নাকি? শুধু আমুদে ছোট মাছ, লোটে মাছ, আমুদে মাছ এইগুলো? আচ্ছা, ভেতর থেকে মাছ, আমুদে মাছ, লোটে মাছ এইগুলো ধরে। আমরা অনেক দূর থেকে আসছি, বনগা থেকে। হ্যাঁ, এই ছবি তুলতে আসছি। ওই যে ভিডিওতে দেখা যায় না, গাঙের ছবি। হ্যাঁ, গাঙের ছবি, ওই সব। হ্যাঁ। তো আমরা এখানে একটু বসে রয়েছে, এটা হচ্ছে একটা রেস্ট রুম টাইপের বলতে পারো, রেস্টের ঘর। কি দারুণ জায়গা দেখো। তোমরা জাস্ট ভাবো, এখানে যখন বিচ ছিল, তার মানে এখানে যখন বালি ছিল, জায়গাটা কত সুন্দর ছিল। এখন আর বালি নেই বলে সেই সুন্দরটা একটু কমে গেছে, কিন্তু তবুও অসাধারণ। দেখো কি সুন্দর লাগছে এরিয়াটা, দারুণ, অসাধারণ একদম। ব্লু বিচ অফ বেঙ্গল, বাংলার নীল সৈকত। দেখো এইদিকে ভেঙে কি অবস্থা হয়েছে, পাড়ি ভেঙে।
বাড়ি ভেঙে পুরো গুড়িয়ে গেছে। তারপরে হচ্ছে এই কাঠের এইগুলো দেওয়া হয়েছে, তার সাথে চাদর মতন বেছানো হয়েছে যাতে এটা না ভাঙে। যদি এটা ভেঙে যায় ভাবো কী অবস্থা হবে। নদীতে জোয়ার আসবে বা কোটালের সময় যদি ভারী কোনো বর্ষা হয়, বর্ষা শুধু না, যদি ভারী কোনো ঝড় হয়, বড় যদি ঝড় হয়, পুরো এই জল এই বাঁধ ভেঙে ভেতরে ঢুকে যাবে। ভেতরে ঢুকে গেলে এই যেখানে ধান হচ্ছে, বিভিন্ন চাষ হচ্ছে, চাষ হবে না, 2-3 বছর চাষ হবে না। ওখানে বৃষ্টি হবে, বৃষ্টি হয়ে পুরো ওই মানে নোনাটা কাটবে, তারপরে গিয়ে আবার চাষ হবে। এতদিন সময় লাগে, 3-4 বছর লেগে যায়। তো ভাবো এই বাঁধটা কত একটা মানে বিশাল গুরুত্বপূর্ণ একটা কাজ করছে। কিন্তু কি অবস্থা বাঁধের, বাঁধটা যাতে না ক্ষয় হয় তার জন্য এই চাদর বিছিয়ে দিয়েছে। কিন্তু এগুলো কিন্তু কিছুই না, 2-3 বছর 4-5 বছর পরে আবার চাদরগুলো ফেটে যায়, নষ্ট হয়ে যায়, আবার বাড়ি ভেঙে যায়, এই অবস্থা। এই ব্লু বিচ অফ বেঙ্গলের সামনে এই যে তো বাঁধটা রয়েছে, বাঁধটার এই সাইডেই কিন্তু মানুষের জীবনধারা, মানুষের জনজীবন। তো এখানে দারুণ একটা জিনিস দেখতে পেলাম, তোমরা যারা দেখোনি, সেটা হচ্ছে নাল বা শাপলা। শাপলা গাছ কীরকম হয়, শাপলার উপর থেকে কেমন দেখায়, সেটা আমি একদম কাছ থেকে ভাবছি দেখাবো তোমাদেরকে। সেই জন্যে একটু নিচে নেমে এলাম। এই দেখো, এই যে ছাগলগুলো খাচ্ছে, এই যে হচ্ছে, এই দেখো নাল গাছ, এই দেখো। যদি একটা কাছে থাকতো না, তুলে নিয়ে আসতাম। এই দেখো, এই যে হচ্ছে নাল ফুল, অনেক হয়েছে দেখো, এই সাইড দিয়ে অনেক হয়েছে। ওই যে কত সুন্দর লাগছে পরিবেশটা, দেখো কি দারুণ জায়গায় বসে আছি। কলকাতা থেকে আন্দামান অবধি এই ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আন্দামান মানে বাংলার আন্দামান, অর্থাৎ মিনি আন্দামানও আমরা বলতে পারি। ব্লু বিচ অফ বেঙ্গলকেই বলা হয় বাংলার নীল সৈকত অথবা বাংলার মিনি আন্দামান। পেছনে হয়েছে এই যে ব্লু বিচ অফ বেঙ্গলের সমুদ্রটা, মানে বঙ্গোপসাগর। একদম এখানে কিন্তু সেই সাগরের মতন সেই ঢেউ বা সেরকম কিছু নেই, যেটা আমরা দীঘা পুরীতে দেখতে পারি না। এখানে জল একদম শান্ত, মনে হচ্ছে পুকুরের মতন। তবে এই উত্তাল অবস্থা হয়, সেটা হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। তো এই সুন্দর একটা জায়গায় বসে না আমার নিজের একটা কবিতা পড়তে ইচ্ছা করছে। আমি একজনের জন্য লিখেছিলাম কবিতাটা, খুব স্পেশাল একজন মানুষের জন্য। তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, দেখো। কবিতার নাম হচ্ছে তুমি। তুমি সুরভিত, তুমি আলোকিত, চন্দ্রালোকিত আমার মাঝে। তুমি সেই সিক্ত ওষ্ঠে মধ্য গগনে আমার পানে চাহিয়া। তোমার ললাটে আমার চুম্বন, আমার হৃদগগনে তোমার ছবি আঁকা। আমি যে তোমাতে বিলীন, তুমি আজও উষ্ণ আলিঙ্গনে যেন বসন্তের ছোঁয়া। যেন তুমি সেই প্রথম মুকুল, আমার বাগানের প্রথম গোলাপ। তো ছোট একটা কবিতা ছিল, তো এটা ডেডিকেট করছে তার জন্যে, যদি সে দেখে।